কলকাতার বুকে ঐতিহাসিক কিউরিও শপ দ্য ভিক্টর এক্সচেঞ্জের মালিক শ্রী কঙ্কন তরফদারের হাতে এসে পড়ল এক মৃত শিল্পীর নিপুণ তুলির টানে আঁকা একটি পোর্ট্রেট। সঙ্গে একটি ডায়েরিও পাওয়া যায় ক্যানভাসের মধ্যে। একটু একটু করে জানা যায় শিল্পীর জীবনের এক অজানা অধ্যায়ের কথা। আর ওই পোর্ট্রেটটি, ছবির নীল গাউন পরা খয়েরি চুলের মেয়েটি তার বাদামি চোখ মেলে তাকে কি বলতে চায়। ছবিতে মেয়েটির পাশে থাকা কুকুরটির পোর্ট্রেটটি বা কিভাবে আঁকা, জানতে হলে শুনতে হবে মিডনাইট ফ্যান্টাসি চ্যানেলে আমাদের আজকের নিবেদন, একটি রহস্যময় ভৌতিক কাহিনী, আকাশদীপ গড়গড়ির কলমে অশ্বিনীর ছবি। শুনতে থাকুন। দ্য ভিক্টর এক্সচেঞ্জের দেওয়ালটায় আগের বছর নতুন রং করিয়েছেন কঙ্কনবাবু। দোকানটার বয়স প্রায় 60 বছরেরও বেশি। কঙ্কনবাবুর বাবা কৃষ্ণকান্ত তরফদার নিজে হাতে এই কিউরিও শপটা তৈরি করেছিলেন। বাবার আমলে বিদেশ থেকে অনেক নামি দামি অ্যান্টিক জিনিস এই ভিক্টর এক্সচেঞ্জে আসত। কৃষ্ণকান্তবাবু দেশ বিদেশের নানান রকম বই পড়তে ভালোবাসতেন। স্বাধীনতার আগে তিনি কাজের খোঁজে বেশ কিছু বছর বিলেতে ছিলেন। সেখানে থাকাকালীন ভিক্টর হুগো নামে এক ফরাসি লেখকের কলমের সাথে পরিচয় ঘটে তাঁর। ভদ্রলোকের লেখা লা মিজারেবল কৃষ্ণকান্তবাবুর খুব প্রিয় উপন্যাস। ওনার লেখা একটা বিখ্যাত কথা, নাথিং ইজ মোর পাওয়ারফুল দ্যান অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম, কৃষ্ণকান্তবাবুকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বিলেতে যে কটা টাকা তিনি জমিয়েছিলেন সেটা নিয়ে দেশে ফিরে ক্যালকাটার রাসেল স্ট্রিটে দ্য ভিক্টর এক্সচেঞ্জ নামে এই কিউরিও শপটার পত্তন করেন কৃষ্ণকান্তবাবু। তাঁর আমলে গোটা ক্যালকাটায় একটাই বিখ্যাত কিউরিও শপ ছিল, সেটা এই ভিক্টর এক্সচেঞ্জ। হঠাৎ একদিন রাত্রে তার বাবা ভয় পেয়ে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মৃত্যু হওয়ার পর কঙ্কনবাবু দ্য ভিক্টর এক্সচেঞ্জের হাল শক্ত হাতে ধরলেন। মাসিক আয় বাড়ানোর জন্য তিনি শনিবার করে একটা সাপ্তাহিক নিলামেরও ব্যবস্থা করেন। সতীশ বলে এক অনাথ কর্মঠ ছেলেকে কঙ্কনবাবু রাখলেন দোকানের কাজ আর কাস্টমারদের সামলানোর জন্য। সতীশ তুখোর ছেলে, বেশি দূর পড়াশোনার সুযোগটা না পেলেও ইতিহাসের প্রতি একটা অদম্য টান আছে ছেলেটার। কাস্টমারদের সাথে মিষ্টি করে হেসে কথা বলতে বলতে যে কোনো অ্যান্টিক জিনিস গছিয়ে দেওয়াটা সতীশের বাঁ হাতের কাজ। বলতে গেলে সে একা হাতেই গোটা দোকানের জিনিসপত্র আমদানি রপ্তানি বা সেলিং এর দিকটা সামলে নেয়। গত সপ্তাহেই লন্ডন থেকে কয়েকটা নতুন জিনিস ঢুকেছে। 1878 সালে লন্ডনের টেমস নদীতে প্রিন্সেস অ্যালিস নামে একটা প্লেজার বোট ডুবে গিয়েছিল। জলে ডুবে মৃত্যু হয়েছিল প্রায় 800-রও বেশি প্যাসেঞ্জারদের। লন্ডনের এক ব্যবসায়ীর কাছে তাদেরই কিছু পুরনো বিলঙ্গিংস ছিল, যেগুলি তার হাত ঘুরে দ্য ভিক্টর এক্সচেঞ্জে এসে পৌঁছায়। জিনিসগুলোর মধ্যে কঙ্কনবাবুর সব থেকে পছন্দ ছিল একটা পুরনো আমলের মুক্ত বসানো বেশ বড় নেকলেস। সেটা বেশ চড়া দামেই এক ফটোগ্রাফার ভদ্রলোককে গছিয়ে দিয়েছে সতীশ। কঙ্কনবাবুর স্ত্রী মারা গেছেন বছর 7 আগে। একমাত্র ছেলে, সেও চাকরি নিয়ে আমেরিকায় সেটেলড। মাঝে মাঝে বৃদ্ধ বাবাকে অল্প বিস্তর টাকা পাঠায়। ছেলে অনেকবার তাকে নিজের কাছে থাকতে চলে আসার কথা বললেও কৃষ্ণেন্দুর কথা কানে তোলেননি কঙ্কনবাবু। বলতে গেলে প্রায় অর্ধ শতাব্দী হয়ে গেল 50 কঙ্কন তরফদার এই প্রাচীন জিনিসগুলোর মায়া ত্যাগ করে কিছুতেই বেরোতে পারেননি। ঐতিহাসিক গল্প জড়ানো এত সব প্রাচীন জিনিসগুলোই এখন কঙ্কনবাবুর পরিবারের একমাত্র সদস্য। কঙ্কনবাবু নতুন রং করা দেয়ালটার গায়ে পাশাপাশি দুটো পেরেক লাগিয়েছিলেন। চেয়ারের উপর দাঁড়িয়ে একটা পেরেকে তিনি 2001 সালের নতুন ক্যালেন্ডারটা ঝোলাচ্ছিলেন। হঠাৎ সতীশ এসে খবর দিল, বালিগঞ্জের একটা ভাঙাচোরা বাড়িতে এক বিখ্যাত চিত্রশিল্পী থাকতেন, নাম অশ্বিনী ঘটক। ভদ্রলোকের বাবা ঘরের মধ্যে মরে পড়েছিলেন বেশ কিছুদিন ধরে। পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে আবিষ্কার করে
বাপের পচা গলা দেহ আঁকড়ে ধরে কয়েকদিন পড়ে থাকার পর ছেলে হঠাৎ ঘরের সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বুড়োর এক দূর সম্পর্কের ভাই বেনারস থেকে এসে বাড়িটা কবজা করে বসেছে। তিনি এই আর্টিস্টের যাবতীয় আঁকাগুলো বিক্রি করে দিতে চাইছিলেন। ওই ভদ্রলোকের ছেলের নাকি একটা অদ্ভুত বাতিক ছিল। বনে জঙ্গলে ঘুরে সে নাকি নানান গাছগাছালির থেকে তাজা রং সংগ্রহ করে আনত, তারপর সেই রঙে তুলি ডুবিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলত পাকা হাতের আঁচড়। প্রথম দিকে ভাগ্যলক্ষ্মী সহায় থাকলেও ওই আর্টিস্ট ভদ্রলোক একটু খামখেয়ালি প্রকৃতির ছিলেন বলে বেঁচে থাকতে তার শিল্পশৈলীর উপযুক্ত মর্যাদা পাননি। ভেষজ রঙে আঁকা ছবিগুলো কিনতে খবর পেয়েই সেখানে ছুটেছিল সতীশ। তারপর বেশ কম দামেই কিনে নিয়ে আসে ভদ্রলোকের আরো বেশ কয়েকটি জিনিস। সেগুলো গোডাউনে রেখে আসার পর সতীশ একটা কাণ্ড করল। দেওয়ালে ক্যালেন্ডারটা ঝুলিয়ে কঙ্কনবাবু দেখলেন খোলা দরজাটা দিয়ে একটা বিশাল কাপড়ে মোড়ানো চৌকোনা একটা কিছু নিয়ে সতীশ ঘরের ভেতর এলো। তারপর টেবিলের উপর থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে সেটা টেবিলের উপর রাখল সে। কঙ্কনবাবু জিজ্ঞাসু মুখে সতীশের দিকে তাকাতেই সে মিটিমিটি হেসে এক টানে সাদা কাপড়টা সরিয়ে নিতেই তিনি দেখলেন ভেতর থেকে উঁকি মারছে ফ্রেমে বাঁধানো অল্প বয়সী একটি মেয়ের হাসি মুখ। কাপড়টা তাড়াতাড়ি পুরোটা সরাতেই মেয়েটার গোটা পোর্ট্রেটটা বেরিয়ে পড়ল। কঙ্কনবাবু মুগ্ধ হয়ে পেন্টিংটার দিকে তাকিয়ে রইলেন। এরকম ছবি তিনি নতুন দেখছেন না। নিলাম উপলক্ষে বছরে 3-4টে এমন পুরনো বা অ্যান্টিক পোর্ট্রেট ভিক্টর এক্সচেঞ্জে এসে জমা হয়, কিন্তু এই ছবিটার মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে। সেটার পেছনে দায়ী ছবিতে ব্যবহৃত রঙের ছিটে। এমন রং এর আগে কোনোদিনও কোনো আর্টিস্টকে তার ক্যানভাসে ব্যবহার করতে দেখেননি কঙ্কনবাবু। এই তাহলে সেই ভেষজ রং দিয়ে আঁকা অনবদ্য পোর্ট্রেট যার কথা সতীশ বলছিল। কঙ্কনবাবুর মনটা খুশি হয়ে উঠল। যাক, ছবিটার সঙ্গে একটা চমকপ্রদ গল্প জুড়ে দিলেই পরের শনিবারের নিলামে এটা বেশ চড়া দামে বিক্রি করতে পারবেন তিনি। ছবিটা থেকে কেমন একটা আষ্টে গন্ধ বেরিয়ে কঙ্কনবাবুর নাকে ঝাপটা মারছিল বেশ কিছুক্ষণ ধরে। সতীশও বোধহয় গন্ধটা পেয়ে ছবিটা হাতে তুলে দেওয়ালের দিকে তাকিয়ে বলল, কাকাবাবু, আজ তো সোমবার, নিলামের দিন আসতে এখনো ঢের দেরি। ওই গোডাউনে ফেলে রাখার চেয়ে এটা বরং এখানে ওই ওই ক্যালেন্ডারের পাশের পেরেকটায় লটকে দিই, বুঝলে? এর মাঝে কোনো সমজদার খদ্দের যদি দোকানে আসে, তারা তোমার কাউন্টারে পেমেন্ট করতে আসলেই ছবিটা সরাসরি চোখে পড়বে। কেমন? এই যা জিনিস বিকোতে 2 দিনও লাগবে না, তুমি মিলিয়ে নিও। কঙ্কনবাবু আর কথা বাড়ালেন না। সতীশ ছবিটাকে দেওয়ালের পেরেকে গেঁথে গোডাউনের দিকটায় চলে গেল। আজ দোকানে তেমন একটা ভিড় নেই। কিছুক্ষণ আগে কলেজের 2জন প্রফেসর এসে একটা ব্রিটিশ আমলের পুরনো কলম কিনে নিয়ে গেছেন। আসামিদের ফাঁসি দেওয়ার পর জজ সাহেব আদেশের কলমটির নিব চাপ দিয়ে ভেঙে দিতেন। এই কলমটা এক স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি কাটে ঝোলার আদেশের রেখা টেনে তার নশ্বর দেহ পরিত্যাগ করেছিল। পরিচিত বলে কঙ্কনবাবু সেটাকে বেশ কম দামেই প্রফেসরদের কাছে বেচে দিয়েছেন। আপাতত তিনি ফ্রি। ছবিটা দেওয়ালে লাগানোর পর থেকে ঘরের জেল্লাটা যেন একটু বেড়ে গিয়েছে। চারপাশে সাজানো পুরনো গ্রামোফোন, টাইপরাইটার, চেসবোর্ড, টেবিল ল্যাম্প, গ্র্যান্ডফাদার ক্লক, অ্যান্টিক ভায়োলিন, নানা রকম মূর্তি আর ভয়ঙ্কর সব মুখোশের মাঝখানে এই ছবিটা যেন সুস্বাদু কেকের উপরে বসানো চেরি ফলের মতো চকমক করছে। আচ্ছা, ভেষজ রং থেকে কি এমন বিচ্ছিরি আষ্টে গন্ধ বেরোয়? কে জানে। কঙ্কনবাবু চেয়ার থেকে উঠে এসে ছবিটার সামনে হাঁ হাঁ করে দাঁড়িয়ে সেটার দিকে তাকিয়ে রইলেন। শিল্পীর তুলিতে যে স্বয়ং মা সরস্বতী ধরা দিয়েছেন তা পাকা হাতে টানা আঁচড়গুলো দেখলেই অনুমান করা যায়। টেবিলের উপর রাখা সুন্দর একটি ফুলদানির পাশে নীল গাউন পরিহিতা একটি হাস্যময়ী নারী মূর্তি হাঁটু মুড়ে বসে আর্টিস্টের দিকে তাকিয়ে আছে। মেয়েটার মাথায় এক রাশ ঘন খয়েরি লম্বা চুল ঘাড় ছাড়িয়ে কোমর পর্যন্ত নেমে এসেছে।
মাথায় বাঁধা রয়েছে ফুলের কারুকাজ করা সুন্দর একটি ফিতে। এর থেকেও ঢের ঢের সুন্দরী মেয়েদের ছবি দেখেছেন কঙ্কনবাবু, কিন্তু এই ছবিটার মেয়েটার দিকে তাকালেই মনটা কেমন যেন আনচান করে ওঠে। দুজোড়া ব্রাউন আইবলের গভীরে যেন লুকিয়ে আছে হাজার হাজার না বলতে পারা গল্পের ভূমিকা। এই ছবিটার মধ্যে কেবল ওই অংশটাই সব থেকে বেশি এক্সপ্রেসিভ, চোখ। কঙ্কনবাবুর সমস্ত শরীরটা হঠাৎ একবার ছমছম করে উঠল। সম্ভবত মেয়েটা ওই চোখ দুটো দিয়ে তাকে কিছু বলার চেষ্টা করছে। এইটা যেন কঙ্কনবাবু একটু একটু অনুভব করতে পারলেন। মেয়েটার দিক থেকে দৃষ্টি সরিয়ে তার পায়ের দিকে আসতেই এবার কঙ্কনবাবু যেন একটু চমকে উঠলেন। মেয়েটার পায়ের কাছে শুয়ে রয়েছে একটা কালো মতো মাঝারি গড়নের লোমশ জন্তু। সম্ভবত সেটা একটা কুকুর, আকারে বেশ বড় আর শক্তিশালী। নয় নয় করেও এর উচ্চতা হবে 30 ইঞ্চি, আর ওর ওজন মোটামুটি 60 থেকে 70 কেজি। মাথার কাছের চামড়া ঢিলে, কুঁচকে মুখের চারপাশে বুক পর্যন্ত ঝুলে পড়েছে। বুকের মাঝে একটা মাঝারি সাইজের সাদা ফুটকি। কঙ্কনবাবু খুঁটিয়ে দেখেই চিনতে পারলেন সেটাকে, একটা নেপোলিটান ম্যাস্টিফ। সাধারণত ইতালির বড় কুকুরদের একটা হিংস্র জাত হিসেবে এই ম্যাস্টিফকে চিহ্নিত করা হয়। প্রথমে এক ঝটকায় দেখলে মনে হয় কুকুরটা পরম নিশ্চিন্তে তার মালকিনের পায়ের কাছে ঘুমিয়ে রয়েছে। কুকুরটাকে ভালো করে লক্ষ্য করতে গিয়েই এবার কঙ্কনবাবু একটু যেন চমকে উঠলেন। কুকুরটা যেন ঠিক ঘুমোচ্ছে না, ঘাড়টা একদিকে কাত হয়ে আছে। লকলকে লম্বা জিভটা বেরিয়ে রয়েছে চোয়ালের বাইরে। ভয়ঙ্কর চোখ দুটো যেন একটা অসহ্য যন্ত্রণায় কোটরের মধ্যে ঢুকে গেছে। কেমন যেন রক্তশূন্য চেহারা সেটা। আর তার থেকেও আশ্চর্যের বিষয়, কুকুরটার বিশাল দেহটার উপর পাক খাচ্ছে কয়েকটা মাছি। শিল্পীর নিখুঁত তুলিতে সেগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। কঙ্কনবাবু বুঝতে পারলেন ছবির কুকুরটা আর বেঁচে নেই, কিন্তু কারোর প্রিয় পোষ্য মারা গেলে মালকিনের মুখে যে উদ্বেগ ফুটে ওঠার কথা, কই ছবিতে তো তার কোনো চিহ্ন নেই। তবে কি ভদ্রমহিলা জানতেন না যে তার কুকুরটা মারা গেছে? কঙ্কনবাবু মনে মনে অশ্বিনী ঘটকের শৈল্পিক ক্ষমতার প্রতি একনিষ্ঠভাবে প্রণাম জানালেন। কতক্ষণ ওইভাবে হাঁ করে তিনি ছবিটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিলেন তার হিসেব ছিল না। ইতিমধ্যে সতীশ গুটি গুটি পায়ে কঙ্কনবাবুর পেছনে দাঁড়িয়ে কাঁচুমাচু মুখে বলল, কাকাবাবু, একটা জিনিস দিতে ভুলেই গিয়েছিলাম। কি জিনিস? মানে কাকাবাবু, আসলে যে লরিটা মালগুলো দিয়ে গেল সেটার খালাসিটা মনে হয় এই আর্টিস্টের মালগুলো নিয়ে আসার সময় মদ টদ খেয়েছিল। আমি বললাম এসে একসাথে সাবধানে ঢুকিয়ে দিই গোডাউনে, শুনলো না। পোঁত পাকামি মেরে একা একা মালগুলো নিয়ে আসতেই হোঁচট খেয়ে পড়লো। ওর হাতে ছিল এই ছবিটা, সেটা হাত থেকে পড়ে গিয়ে পেছনের ফ্রেমটা খুলে গেল। আমি আবার আঠা দিয়ে জুড়ে টুড়ে দিলাম, পাছে তুমি আবার খ্যাচখ্যাচ করো। তা সেটা করতে গিয়েই ছবির ভেতরে একটা জিনিস পেলাম। পরের বার থেকে আমি ওসমানকে বলে দেবো, বুঝলে, ওই নতুন লরি নিয়ে আসবে। আমার চেনা লোক, এই লোকটাকে আর কাজ দেব না। একটা দামি জিনিস থাকলে কতটা লোকসান হতো ভাবো। সে দেখা যাবে এখন। এখন কি একটা জিনিস পেয়েছিলি বললি, কই সেটা দেখি। সতীশ কোমরের পেছন থেকে হাতে করে একটা চৌকো মতো কিছু কঙ্কনবাবুর দিকে এগিয়ে দিতে দিতে বলল, এই যে এই ডায়েরিটা ওই ছবির পিছনে ফ্রেমের মধ্যে একটা ছোট ক্ল্যাম্প দিয়ে আটকানো ছিল। খালাসি বেটা এটা হাত থেকে ফেলে দিতেই ফ্রেমটা খুলে গিয়ে ডায়েরিটা বেরিয়ে পড়লো। এই নাও, এটা তোমার কাছে রেখে দাও কাকাবাবু, আমি রাতে ফেরার সময় নিয়ে যাব। আর্টিস্টের ডায়েরিটা একবার পড়ে দেখি, বুঝলে, যদি আর্টের ব্যাপারে কিছু ওই ইতিহাস জানা যায় আর কি। বলতে বলতে সতীশের চোখ দুটো চকচক করে উঠল। কঙ্কনবাবু হাত বাড়িয়ে সেটা নিয়ে দেখলেন 4 ইঞ্চি বাই 6 ইঞ্চির একটা
পার্সোনাল ডায়েরি। উপরের হার্ড কভারটার রং তুঁতে, আর তাতে লাল ছিটে দিয়ে একটা কস্তুরী হরিণের ছবি আঁকা। ডায়েরিটা একটা বোতাম দিয়ে বন্ধ। উপরে জলজলে হরফে লেখা রয়েছে ঘটকের ক্যানভাস। ডায়েরিটার কভারের কাছাকাছি নাকটা নিয়ে যেতেই আবার সেই ভেষজ রঙের তীব্র আষ্টে গন্ধটা কঙ্কনবাবুর নাকে ধাক্কা মারল। তবে এবার গন্ধটা যেন একটু বেশি চড়া। কঙ্কনবাবুর মনে হলো ডায়েরিটার ভেতর ঠিক কি কি লেখা রয়েছে সেটা দেখার জন্য মনটা হঠাৎ ভীষণ ছটফট করতে লেগেছে। রাতে সতীশ এটাকে নিয়ে চলে যাওয়ার আগেই একবার চোখ বুলিয়ে দেখে নিতে হবে এই ছবিটার ব্যাপারে কোনো তথ্য ছবির মালিকের ডায়েরিটায় পাওয়া যায় কিনা। ছবির পোষ্যের মৃত্যুতে মালকিনের মুখে অভিব্যক্তির যে একটা তীব্র অমিল ফুটে উঠেছে সেটার সম্পর্কে জানার জন্য এবার যেন তিনি একটা প্রবল আকর্ষণ অনুভব করতে লাগলেন। দোকানে কাস্টমারদের আসা যাওয়া শুরু হয়েছে। সতীশকে হাতের ইশারায় দোকান সামলাতে পাঠিয়ে দিয়ে কঙ্কনবাবু চেয়ারটা টেনে নিয়ে বসলেন। তারপর দেওয়ালে ঝোলানো সেই রহস্যময় ছবিটার দিকে একবার তাকিয়ে ডায়েরিটা টেবিলে রেখে বোতামটা খুলে সেটা পড়তে শুরু করলেন তিনি। ডায়েরির শুরুতে লেখা রয়েছে কস্তুরীর প্রতি। কঙ্কনবাবু পাতা উল্টে উল্টে তন্ময় হয়ে পড়তে লাগলেন। চমৎকার হাতের লেখা ভদ্রলোকের। মুক্তোর মতো গোটা গোটা অক্ষরে অশ্বিনী ঘটক তার আর্টিস্ট জীবনের নানান চড়াই উতরাইয়ের কথা এই ডায়েরিটার পেটের মধ্যে নথিভুক্ত করে গেছেন। অশ্বিনীর বাবা ছিলেন আয়ুর্বেদ চিকিৎসায় সিদ্ধহস্ত। বালিগঞ্জের যে এলাকায় তারা থাকত সেখানেই ভদ্রলোকের একটা ছোট ডিসপেন্সারি ছিল। আশেপাশের কয়েকটা এলাকার রোগী দেখে কোনো মতে সংসার চালাতেন অশ্বিনীর বাবা অজিতেশ ঘটক। অশ্বিনীর ছোট থেকেই লেখাপড়ায় তেমন একটা মন ছিল না। বাড়িতেই বাবার একটা ছোট গবেষণাগার ছিল, যেখানে অজিতেশবাবু নানান জায়গা ঘুরে নানা রকম ভেষজ ওষুধ সংগ্রহ করে সেগুলো মিশিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন মারণ রোগের প্রতিষেধক বার করার গবেষণা করতেন। অশ্বিনী বাবার পাশে বসে বসে হাঁ করে সেসব দেখত। একটু বড় হবার পর অজিতেশবাবু লক্ষ্য করলেন তার ছেলের রং তুলির প্রতি একটা প্রবল টান জন্মেছে। ছেলের হাতে আঁকার খাতা আর পেন্সিল ধরিয়ে দিলে কয়েক মিনিটেই চমৎকার ছবি এঁকে দিত অশ্বিনী। ওর মা বলতো অশ্বিনীর খুঁটিয়ে দেখার ক্ষমতাটা নাকি খুব প্রখর। বয়স বাড়ার সাথে সাথে অশ্বিনীর আঁকার হাত আরো দুঃখর হয়ে উঠল। অজিতেশবাবু তাকে একটা আর্ট কলেজে ভর্তি করিয়ে দিলেন। সেখানেই ধীরে ধীরে আঁকার আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিদ্যা রপ্ত করতে লাগলো অশ্বিনী। পাশাপাশি শহরের বেশ কয়েকটা নামী কম্পিটিশনে অশ্বিনীর আঁকার বেশ নাম ডাক হলো। প্রতিবেশী যে কোনো শিল্পীকে নিমেষে কুপকাত করে দিতে তার সময় লাগতো না। কলেজ পাশ করার পর সে বাড়িতেই নিজের একটা ছোট্ট গ্যালারি খুলে আঁকা আঁকি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কলকাতার বেশ কিছু নামী এক্সিবিশনে অশ্বিনীর আঁকা বিচারক মহলে সমাদৃত হয়। কয়েকটা অ্যাবস্ট্রাক্ট আর ল্যান্ডস্কেপ বেশ চড়া দামে বিক্রিও হয় ওর। কয়েক বছর পর অশ্বিনী ঠিক করলো এবার একটু ল্যান্ডস্কেপ আর অ্যাবস্ট্রাক্ট আঁকা ছেড়ে পোর্ট্রেট আঁকার দিকে মনোযোগ দিলে ভালো হয়। কিন্তু পোর্ট্রেট আঁকা সহজ নয়, তার জন্য চাই মডেল। যেমন ভাবা তেমন কাজ। প্রথমে বেশ কয়েকদিনও রাস্তায় ঘুরে ঘুরে পথচারীদের থামিয়ে দ্রুত তাদের ছবি এঁকে দিতে লাগলো। কিন্তু এইভাবে আর কতদিন? অনেক ভাবনা চিন্তা করার পর অশ্বিনী বাড়ির বাইরে বড় করে একটা বিজ্ঞাপন টাঙালো। তারপর শুরু হলো অপেক্ষা। কিছুদিনের মধ্যেই বেশ কয়েকজন আগ্রহী ক্রেতা তাদের নিজেদের বা প্রিয় মানুষের অবয়ব আঁকানোর জন্য অশ্বিনীর সাথে যোগাযোগ করতে লাগলো। শুরু হলো তার শিল্পী জীবনের এক নতুন অধ্যায়ের পথ চলা। অশ্বিনী নিজের আঁকার পদ্ধতিতে এবার একটু সামান্য বদল করল। বাবার সংগ্রহের বইগুলো পড়ে নানা রাজ্যে ঘুরে কয়েকটা বিরল গাছের পাতা আর শিকড় সংগ্রহ করল সে। তারপর প্রচলিত রঙের সাথে বাবার ভেষজ বিদ্যা মিশিয়ে
জন্ম দিল এক ধরনের নতুন প্রজাতির রঙের। ক্যানভাসে সেই রঙের ছিটে পড়তেই কাপড়ের সাথে মিশে সেই ছবির অপরূপ জেল্লা ধরা দিল। বলাই বাহুল্য, ক্রেতা ব্যক্তিটিও পর্যন্ত সেই ছবি দেখে তাজ্জব হয়ে যেত। এরপর হু হু করে ক্রেতা মহলে অশ্বিনীর ভেষজ রঙে আঁকা ছবির কাটতি হতে লাগলো। প্রথম প্রথম সে নিজেই অবাক হয়ে যেত। বেশ কয়েক মাসের মধ্যেই মোটা টাকা রোজগার করতে শুরু করে দিল অশ্বিনী। একবিংশ শতাব্দীর শুরুতে গোটা বিশ্বে হঠাৎ মহামারী রূপে কলেরার প্রাদুর্ভাব দেখা দিল। অনেক উন্নয়নশীল দেশকে সেই সময় পরিচ্ছন্ন পরিষেবা আর পরিষ্কার পানীয় জলের অভাবে ঘন ঘন এই জলবাহিত রোগের প্রকোপ সহ্য করতে হচ্ছিল। কলেরার অভিশাপে পৃথিবীর অন্যান্য অংশের মতো কলকাতার জনজীবনেও ঘটছিল দ্রুত পরিবর্তন। হু হু করে বাড়ছিল মৃতের সংখ্যা। 1999-এর কার্গিল যুদ্ধের সময় ভারতের বুক চিরে শহীদ হওয়া নিহত জওয়ানদের সংখ্যা ছিল 500-রও বেশি। আর এই যুদ্ধের ভয়াবহতা কাটতে না কাটতেই কলেরা তার করাল গ্রাসে অধিকার করে নিতে থাকল শহুরে জীবনের ছন্দ আর সমস্ত দেশের অর্থনীতি। এই সময় অশ্বিনীর মা হঠাৎ কয়েক সপ্তাহ কলেরাতে ভুগে একদিন মারা গেলেন। অনেকদিন পর্যন্ত অশ্বিনী তারপর আর কোনো ছবি আঁকেনি। মাকে ভীষণ ভালোবাসত সে, তাই মা মারা যাওয়ার পর কোনো কাজেই আর মন বসত না ওর। মায়ের শোকটা ভুলে থাকার জন্য এবার অশ্বিনী একটা নতুন নেশার কাছে নিজেকে সমর্পণ করে দিল। জমানো যত টাকা পয়সা ছিল কয়েক মাসের মধ্যেই সেসব মদের পেছনে উড়িয়ে দিতে লাগলো সে। অজিতেশ বাবুরও শরীরের অবস্থা ভালো নয়। স্ত্রীর শোকে তিনিও মূর্ছভান হয়ে পড়েছেন। ছেলে যে গোপনে সুরার নেশা ধরেছে সেই কথাও অজিতেশ বাবুর কাছে অজানা ছিল না। অশ্বিনী আজকাল কেমন যেন হয়ে গেছে। আঁকা আঁকিতে মন নেই, সারাক্ষণ নেশা করে শুয়ে থাকে। কিছু বলতে গেলেই খেঁকিয়ে ওঠে। কয়েকদিন আগেই একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে তার। আজকাল আর ডিসপেন্সারিতে বসতে যেতে পারেন না তিনি। এদিকে অশ্বিনীর উন্মত্ত আচরণে জমানো টাকার পাত্র প্রায় শেষ হয়ে এসেছে। বাবার হার্টের সমস্যাটা অশ্বিনীকে চিন্তায় ফেলেছিল। তার নিজের অবহেলা আর খিটখিটে মেজাজের জন্য আজকাল আর কোনো ক্রেতা বা মডেলও তার দরজা ঠকঠক করে না। আর তাছাড়া এতদিন ধরে একটানা পোর্ট্রেট এঁকে এঁকে ওর অরুচি ধরে গেছে। অশ্বিনী ঠিক করলো আবার নতুন করে আঁকা আঁকি শুরু করবে সে। পুনরায় বিজ্ঞাপন দেওয়ার পর যে কজন আগ্রহী যোগাযোগ করেছিল তাদের মধ্যে সেই শৈল্পিক নৈসর্গতা নেই। এমন একটা ছবিও আঁকতে চায় যেটা ওর এতদিনের অবসরকে চুটকিতে মুছে দিয়ে আবার রাতারাতি বিখ্যাত করে দেবে। কিন্তু ওর মনের ক্যানভাসে যে আবছা অবয়বটা ফুটে উঠতে শুরু করেছে ধীরে ধীরে, তেমন প্রেরণা কোথায়? দিন দিন আবার যেন শিল্পের উন্মুক্ত দরবার থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো অশ্বিনী। একদিন একটা দোকানে রং কিনতে গিয়েছিল সে। সেখানেই প্রথম ও মেয়েটাকে দেখে। মেয়েটা সম্ভবত কোনো বিদেশি ম্যাগাজিন কিনতে এসেছিল। এক মাথা লম্বা খোলা খয়েরি চুল আর দুটো ডাগর ডাগর চোখ দেখে মুহূর্তে অশ্বিনীর বুকের ভেতরটা তোলপাড় হয়ে গেল। আরে ঠিক এমন একজন সুন্দরী প্রেরণার আশাই তো এতদিন কাজে মন বসাতে পারছিল না সে। মেয়েটার ঠোঁটের ঝুলন্ত হাসিটা যেন অশ্বিনীর বুকের ভেতরের অস্পষ্ট ছবিটায় আকর্ষণের রঙে রাঙিয়ে দিল। মেয়েটাও বোধহয় অশ্বিনীকে লক্ষ্য করেছে। ওরকম হাঁ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা চোখ বড় বড় করে বলে, এক্সকিউজ মি, আপনি ফেমাস আর্টিস্ট অশ্বিনী ঘটক না? মেয়েটার গলার স্বরে এমন একটা মোহময়ী ঝঙ্কার ঝরে পড়ছিল যে অশ্বিনী কোনো কথা না বলে শুধু ঘট করে একবার ঘাড় নাড়ল। হোয়াট আ সারপ্রাইজ মিস্টার ঘটক, আমি আপনার আঁকার বিশাল বড় ফ্যান। আমরা এই মাস 5 হলো এখানে মুভ করেছি আমার বাপির ব্যবসার জন্য। বাপির একটা হার্ডওয়্যার বিজনেস আছে, আপনি নাম শুনে থাকবেন, কৌশিক বিশ্বাস। আমি আপনার অনেক নাম শুনেছি। গেল বছর কলকাতায় একটা এক্সিবিশনে আপনার ছবিও দেখেছি। অসাধারণ হাত আপনার।
মানে আমার একটা ইচ্ছে আছে কি আপনাকে দিয়ে নিজের একটা পোর্ট্রেট আমি আঁকাতে চাই। তো মানে আপনি যদি ফ্রি থাকেন, পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না, কখন কখন আসতে হবে যদি একটুখানি বলে দেন। পারিশ্রমিক নিয়ে কোনো চিন্তাও করছিল না অশ্বিনী। তার মাথার কোষগুলোকে একটা তীব্র ল্যাভেন্ডার পারফিউমের গন্ধ ধীরে ধীরে যেন মোহাচ্ছন্ন করে ফেলতে চাইছে। এ যেন মেঘ না চাইতেই জল। ঘোরটা কাটিয়ে উঠে মাথা নেড়ে অল্প হেসে নিজের বাড়ির ঠিকানা আর সিটিং দেওয়ার সময়টুকু বলে, এতক্ষণ কথা বলছি, আপনার নামটা তো এখনো... ও সরি, আমার নাম কস্তুরী বিশ্বাস, অ্যান্ড প্লিজ আমাকে আপনি করে ডাকবেন না। এই বলে চওড়া একগাল হেসে নিজের হাতটা অশ্বিনীর দিকে বাড়িয়ে দিল মেয়েটা। এরপর কয়েক সপ্তাহ কেটে গেছে। এর মধ্যে 4-5 সিটিং দিতে অশ্বিনীর কাছে এসেছে কস্তুরী। অশ্বিনী এতদিন পর আবার ক্যানভাসে তুলি ঘোরালো। পাকা হাতের টানে সাদা কাপড়ে ফুটে উঠতে লাগলো কস্তুরীর অপূর্ব অবয়ব। যেটুকু সময় কস্তুরী ওর সুন্দর মকমলের মতো চুলে ফিতে বেঁধে একটা নীল গাউন পরে অশ্বিনীর সামনে বসে থাকত, সেটুকু সময় যেন একটা ঘোরের মধ্যে মন্ত্রমুগ্ধের মতো ক্যানভাসে তুলি ঘোরাতো সে। এত লাস্যময়ী সুন্দর চোখ এর আগে কোনো মহিলার মুখমণ্ডলে আঁকা থাকতে দেখেনি অশ্বিনী। কস্তুরীর ছবি আঁকতে বসলে সময়ের কোনো হিসেব থাকত না। সিটিংয়ের মাঝখানে বিরতিতে চঞ্চল হরিণীর মতো হেসে কস্তুরী ওর জীবনের গল্প শোনাত অশ্বিনীকে। বড়লোক বাবার শাসনের গণ্ডি টপকে নির্বান্ধব কস্তুরীকে অশ্বিনীর বাড়ি আসার জন্য অনেক কাঠখড় পোড়াতে হতো। তখনকার দিনে এরকম একজন জোয়ান অবিবাহিত পুরুষের কাছে সুন্দরী মেয়ের ঘন ঘন যাতায়াত কোনো বাবাই ভালো চোখে দেখত না। এক্ষেত্রেও তার অন্যথা হল না। অশ্বিনীর কাছে সিটিং দিতে আসা নিয়ে কস্তুরীর সাথে ওর বাবার কথা কাটাকাটি যেন দিনের পর দিন বেড়েই চলল। কস্তুরীর বাবার বন্ধু ছিলেন কৃষ্ণকান্ত তরফদার নামের এক ব্যক্তি। তিনি নাকি অশ্বিনী আর কস্তুরীর গোপন সম্পর্কের ব্যাপারটা জানতে পেরে ক্রমাগত কস্তুরীর বাবার কান ভরতে থাকেন। ডায়েরিটা পড়তে পড়তে হঠাৎ চমকে উঠলেন কঙ্কনবাবু। অশ্বিনীর ডায়েরিতে লেখা এই কৃষ্ণকান্ত তরফদার নামের লোকটি কি তাঁরই বাবা? কারণ ডায়েরিতে যে ঠিকানার কথা লেখা রয়েছে সেই পাড়াতেই আগে কঙ্কনবাবুরা থাকতেন যখন তিনি ছোট ছিলেন। পরে তার বাবা পুরনো ভিটে ছেড়ে এসে উপস্থিত হয়েছিলেন এই কলকাতায়। যদি তাই হয় তাহলে বলতে হবে দুটি প্রেমী যুগলের সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়ে তিনি মোটেই ভালো কাজ করেননি। যদিও এসব ব্যাপারে তার বাবা কোনোদিন তাকে কিছু বলেনি, কিন্তু কঙ্কনবাবু জানতেন তার বাবা একটু গোঁড়া স্বভাবের মানুষ ছিলেন। তাছাড়া কৃষ্ণকান্তবাবুর রহস্য মৃত্যুটাও কঙ্কনবাবুর কাছে ধোঁয়াশাই থেকে গেছে। ডাক্তারবাবু বলেছিলেন কোনো একটা ভয়ঙ্কর কিছু দেখে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক করে মারা গেছিলেন তিনি। এতদিন তার বাবার আদর্শ নিয়ে মনে মনে বেশ গর্ববোধ করতেন কঙ্কনবাবু। কিন্তু আজ কেন কি জানে অশ্বিনীর ডায়েরি পড়ে বাবার প্রতি এক বিরূপ মনোভাব জন্ম নিতে শুরু করেছে। উত্তেজনায় কঙ্কনবাবু ডায়েরির বাকি অংশটুকু পড়ার দিকে মনোযোগ দিলেন। কস্তুরী অশ্বিনীর কাছে এসে সমস্ত চেপে রাখা কষ্ট উজাড় করে দিত, আর অশ্বিনী চুপ করে বসে মন দিয়ে কস্তুরীর সব কথা শুনত। ধীরে ধীরে কস্তুরীর প্রতি যেন একটা অমোঘ টানে জড়িয়ে পড়তে থাকে অশ্বিনী। কস্তুরীও বোধহয় ওর প্রতি একটু একটু আসক্ত হয়ে পড়েছিল। এক বর্ষার সন্ধ্যায় সিটিংয়ের বিরতির মাঝে 2 গ্লাস মদ নিয়ে এলো অশ্বিনী। আজ কস্তুরীর মন ভালো নেই। ওর বাপি নাকি জোর করে ওর বিয়ের জন্য ছেলে দেখা শুরু করেছে। কস্তুরীর মন ভালো করতেই এই পানীয়ের আয়োজন। সময় কাটতে থাকে। পেটে 2 পাত্র কড়া মদ পড়তেই কস্তুরী মনের ক্লান্তি আর নেশার ঘোরে অশ্বিনীকে কাছে টেনে নেয়। সেদিনই প্রথম কস্তুরীর সাথে এতটা ঘনিষ্ঠ হয়ে পড়ল অশ্বিনী। সে রাতটা মেয়ে আর বাড়ি ফেরেনি দেখে লোকজন নিয়ে অশ্বিনীর বাড়ি হাজির হলেন কস্তুরীর বাবা। তারপর চলল এক প্রস্থ শাসানি আর আত্মগৌরবের প্রতিদ্বন্দ্বিতার লড়াই। শেষে মেয়েকে হাত ধরে হিড় করে টানতে টানতে বাড়ি নিয়ে গেলেন তিনি। অশ্বিনীর মনটা
একদম শূন্য হয়ে গেল। সবেমাত্র ওদের ভালোবাসার 20টি জন্ম নিয়েছিল, কিন্তু অদৃষ্ট সেই সুখটুকুও কেড়ে নিলেন ওর কাছ থেকে। একদিন, দুদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ কেটে গেল। কস্তুরীর জন্য হাঁ করে অর্ধসমাপ্ত ছবির সামনে বসে অপেক্ষা করে অশ্বিনী, কিন্তু কস্তুরী আর সিটিং দিতে এলো না। অশ্বিনীর মন ধীরে ধীরে আবার অবসন্নতায় ভরে উঠতে লাগলো। অশ্বিনী ঘটকের ডায়েরিটা এক মনে পড়তে পড়তে কঙ্কনবাবু কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। বেলা অনেকটা গড়িয়ে গিয়েছে। এতক্ষণ যেন সময়ের প্রবাহকে বিন্দুমাত্র অনুভব করতে পারেননি তিনি। এর মাঝে সতীশ এসে বলল, কাকাবাবু, একটা লোক এসে পুরনো একটা রিক্টার স্কেল বেচে দিয়ে গেল, বুঝলে? মালটা নাকি বেশ নাম করা একজন সায়েন্টিস্টের। ভদ্রলোক বেশ মোটা টাকায় সেটা বেচে দিয়ে গেলেন। আমি রেজিস্টারেও সই করিয়ে রেখেছি। শুধু একটাই ব্যাপার, লোকটার পোশাক আশাক যেন কেমন কেমন। হাতে একটা দামি ফোন মতন কি যেন দেখলাম, মনে হয় বিদেশি মাল। দোকানটা নিয়ে কত কিছু জিজ্ঞাসা করছিল। চিটফিট থাকতে পারে মাথায়। যাকে, আমি সব দেখে টেকে নিয়েছি, তুমি টাকাটা গুছিয়ে রেখে দাও তো, আমি ওদিকটায় আছি, দরকার লাগলে ডেকো। বলে কয়েকটা নোটের বান্ডিল কঙ্কনবাবুর হাতে গুঁজে দিয়ে হন হন করে কাউন্টারের দিকে চলে গেল সতীশ। মন দিয়ে ডায়েরিটা পড়ার মাঝখানে বাধা পড়ায় কিঞ্চিত বিরক্ত হয়েছিলেন কঙ্কনবাবু। সতীশের দিয়ে যাওয়া নোটের বান্ডিলটায় একবার চোখ বুলিয়ে সেটা তাড়াতাড়ি ক্যাশ বাক্সে ভরে দিয়ে আবার ডায়েরিটার দিকে মনোযোগ দিলেন তিনি। কস্তুরীর জন্য অপেক্ষা করতে করতে অশ্বিনীর বুকের ভিতরটা আবার নিশ্চিদ্র অন্ধকারে ডুবে যেতে লাগলো। এদিকে অজিতেশবাবুরও স্বাস্থ্যের অবনতি ঘটেছে। ঘরে চিকিৎসা করানোর মতো প্রয়োজনীয় অর্থও নেই। কস্তুরীর অর্ডারটা ডেলিভারি দিলে একটা মোটা টাকা লাভের সম্ভাবনা ছিল বটে, কিন্তু এখন সে নিজেই খাঁচার ভেতর আটকে পড়েছে। ইচ্ছে থাকলেও হয়তো আর অশ্বিনীর সাথে যোগাযোগটা করে উঠতে পারছে না। একদিন সন্ধ্যের সময় নিজের ঘরের অর্ধসমাপ্ত ক্যানভাসটার দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল অশ্বিনী। এমন সময় দরজার বাইরে থেকে কে যেন দুবার ঠকঠক করে কাঠে আওয়াজ করল। অশ্বিনী চমকে উঠে সেদিকে তাকালো। এই সময় আবার কে এলো? তবে কি রাতের অন্ধকারে কস্তুরী কোনোভাবে লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে তার সাথে দেখা করতে এসেছে? অশ্বিনীর বুকের রক্ত ছলাৎ করে লাফিয়ে উঠল। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে মুখ বাড়াতেই হতাশ হলো সে। কস্তুরী নয়, দরজার অন্ধকার আগলে দাঁড়িয়ে আছে মাথায় হ্যাট আর গায়ে কালো উইঞ্চিটার পরা এক লম্বা চওড়া ভদ্রলোক। লোকটার চোখ দুটো বেশ জলজলে। এই আবছা অন্ধকারেও যেন সে অশ্বিনীর বুকের ভেতরটা পর্যন্ত পড়ে ফেলতে পারছে। সে জিজ্ঞাসু মুখে তাকাতেই ঘ্যাস ঘ্যাসে গলায় ভদ্রলোক একটু হেসে বললেন, হ্যালো, আপনি তো অশ্বিনী ঘটক, তাই না? আসলে আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল আমার। আমি কি একটু ভেতরে আসতে পারি? আসুন। আসলে আমার ঘরটার অবস্থা ঠিকঠাক নেই, চারিদিক কেমন অগোছালো হয়ে আছে। আমি হলাম কে জোয়ারদার। বিজনেস রিলেটেড একটা কাজে অনেক দূর থেকে ট্রাভেল করে এখানে এই কয়েকদিনের জন্য এসেছি। আমার হাতে সময় খুব একটা বেশি নেই, তাই আপনাকে আমি সোজাসুজি বলছি। আমার বাবা একজন কোয়ান্টাম ফিজিক্সের সায়েন্টিস্ট। অনেক বছর ধরে তিনি একটা গোপন বিষয়ের উপর রিসার্চ করে চলেছেন। এখন আমি যে বিজনেসের কাজে এইখানে আটকে গিয়েছি, আর সেই রিসার্চও প্রায় শেষের পথে। এই কাজের জন্য আমার একটা ডিটেইল ছবি বাবার কাছে পাঠিয়ে দিতে হবে as soon as possible। কোনো ক্যামেরার ফটো হলে চলবে না। বাবার স্ট্রিক্ট নির্দেশ, অভিজ্ঞ কোনো শিল্পীর পাকা হাতের আঁকা একটা হুবহু পোর্ট্রেট এঁকে তার কাছে পাঠিয়ে দিতে হবে। আর সেটা যদি ভেষজ রং দিয়ে আঁকা হয়,
তবেই সেটা গবেষণার কাজে সুবিধা হবে। শহরে এসে খোঁজ খবর নিয়ে জানলাম আপনি সেই লোক যিনি ভেষজ রং দিয়ে বেশ কতগুলো বিখ্যাত পোর্ট্রেট এঁকেছেন। আসলে আসলে আমার বাবার আবার অকশন থেকে নামি দামি আর্টিস্টের আঁকা ছবি জমানোর শখ আছে। বাবার গবেষণার সাথে এই ছবির রঙের ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সেবার হলো কি, বাবা অকশন থেকে একটা ছবি কিনে আনলেন। ব্লু ব্যাকগ্রাউন্ডে 4টে ঘোড়া ধুলো উড়িয়ে ছুটে চলেছে। ছবিটা নাকের কাছে কয়েকবার শুঁকেই বাবা হঠাৎ করে কেমন যেন বাচ্চা ছেলের মতো খুশিতে লাফিয়ে উঠে আমায় বললেন, এই সেই লোক যাকে উনি এতদিন ধরে খুঁজছিলেন। আমি আপনার আঁকার নিচে সিগনেচারটা দেখে প্রথমে আপনার নামটা জানতে পারি। সত্যি সত্যি আপনার আঁকার হাতের প্রশংসা না করে থাকা যায় না। এ শহরে আপনি একমাত্র লোক যিনি ওই অদ্ভুত রং দিয়ে ছবি আঁকেন। তা ওই বাবার নির্দেশ, ওই আর 4-5 দিনের মধ্যে ওই ভেষজ রং দিয়ে আঁকা একটা হুবহু পোর্ট্রেট ওনার কাছে পাঠিয়ে দিতে হবে। আর সেটার জন্যই আপনার কাছে আমার ছুটে আসা। বলছি, আপনার পারিশ্রমিকটা কত যদি একটু বলেন? ভদ্রলোকের কথা শুনতে শুনতে অশ্বিনী যেন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না। বিস্তৃত অনুর্বরতার পর এতদিনে সে একটু বাদল জমা মেঘের আশ্বাস দেখতে পেয়ে মনে মনে উৎফুল্ল হয়ে উঠল। একটু ধাতস্থ হয়ে অশ্বিনী জোর গলায় নিজের পারিশ্রমিকটা বলতেই ভদ্রলোক নিচু গলায় বললেন, আমি আপনাকে 20,000 টাকা দেব। আশা করি এতে আপনার সময় আর পরিশ্রমের দাম দুটোই পুষিয়ে যাবে। আর শুধু শুধু একটাই অনুরোধ, আমার ছবিটা একটু তাড়াতাড়ি চাই। এই ধরুন ওই 5 দিনের মধ্যে। আর আমি সিটিং দিতে আসবো ওই সন্ধেবেলা করে, আমার সমস্ত কাজকর্ম সেরে। আশা করি তাতে আপনার কোনো আপত্তি নেই। হ্যাঁ, 20,000! ঠিক এই মুহূর্তে অশ্বিনীর পরিবারের আর্থিক অবস্থা যেমন, তাতে টাকার এই মোটা অঙ্কটা যেন পড়ে যাওয়া 14 আনার মতো ওর সমস্ত দুর্ভিক্ষ কাটাতে নিজে থেকেই দুয়ারে এসে উপস্থিত হয়েছে। কস্তুরী চলে যাওয়ার পর হঠাৎ করে যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেটা পূর্ণ করার জন্যই তাকে এই নতুন কাজটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। কে জোয়ারদারের কথায় ঘাড় নেড়ে সম্মতি জানালো অশ্বিনী। ভদ্রলোক পকেটের এদিক ওদিক হাতড়ে একটু যেন হতাশ হলেন। তারপর মুখে একটা বিরস ভাব ফুটিয়ে তুলে বললেন, দেখেছেন তো, ওয়ালেটটা ভুল করে ওই রুমেই। আসলে আপনার অ্যাডভান্সটা। বলেই এক মুহূর্ত চিন্তা করে নিজের ডান হাতের মধ্যমা থেকে একটা সোনার আংটি খুলে অশ্বিনীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আপাতত আপনি এইটে রাখুন। আপনার যা যা জিনিসের প্রয়োজন সেটা এই আংটিটা কোনো একটা জুয়েলারির দোকানে বন্ধক রেখে সেই টাকা দিয়ে কাজ শুরু করুন। কাজ শেষে হলে আমি ওটা আবার ফেরত নিয়ে যাব। চিন্তা করবেন না, আমার কথায় এক চুলও এদিক ওদিক হবে না। আমি আগামীকাল সন্ধ্যে 7টার পর আপনার কাছে সিটিং দিতে আসব। আজ তাহলে চলে, নমস্কার। ভদ্রলোক চলে যাওয়ার পর অশ্বিনী অনেকক্ষণ আংটিটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর গায়ে একটা জামা পরে পাড়ার মোড়ে বিশাইদার জুয়েলারি দোকানে সেটা বন্ধক রেখে কয়েক হাজার টাকা নিয়ে সোজা চলে গেল রঙের দোকানে। অতীতের সমস্ত দাগ সরিয়ে একটা নতুন ক্যানভাস কিনে সম্পূর্ণ নতুনভাবে তাকে কাজটা শুরু করতে হবে। ফেরার পথে বাবার ওষুধ আর 1 বোতল রাম কিনে আনলো সে। এখন থেকে কাজ আর নেশা দুটোই ব্যালেন্স করে চলতে হবে তাকে। টেবিলের উপর রাখা জলের গ্লাসটা তুলে ঢকঢক করে গলায় জল ঢাললেন কঙ্কনবাবু। দোকানে এখন আর কাস্টমার নেই।
সতীশ এক কোণে বসে একটা কাগজে কি সব যেন লিখছে। সেদিকে একবার আর চোখে তাকিয়ে কঙ্কনবাবু আবার ডায়েরিটার পাতায় মনোনিবেশ করলেন। এর মাঝে 2 দিন কেটে গেছে। সন্ধ্যেবেলায় কে জোয়ারদার নিয়ম করে অশ্বিনীর কাছে সিটিং দিতে আসেন। ভদ্রলোক যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না, এটা অশ্বিনী প্রথম রাতেই বুঝতে পেরে গিয়েছিল। কস্তুরীর সঙ্গে ঘনিষ্ঠতার তিক্ত অভিজ্ঞতার পর অশ্বিনীও আর কোনো কাস্টমারের ব্যক্তিগত জীবনের কথা শুনতে আগ্রহী ছিল না। চুপচাপ নিজের কাজ মন দিয়ে করে যেত সে। তার তৈরি ভেষজ রং ক্যানভাসের কাপড়ের সাথে বিক্রিয়া করে সেখানে ফুটিয়ে তুলতে লাগলো অপূর্ব শিল্পকলার নিদর্শন। সেদিন রাতে ঘুমের মধ্যে কস্তুরীকে নিয়ে একটা বিশ্রী স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে বিছানায় ধড়মড় করে উঠে বসল অশ্বিনী। কস্তুরী এখনো তার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। ওর কোনো বিপদ হলো না তো? অশ্বিনীর বুকের ভেতরটা কি এক অজানা ব্যথায় চিনচিন করে উঠল। কস্তুরীর যদি কোনো বিপদ হয় তবে তার জন্য দায়ী থাকবে সে নিজে। অশ্বিনী সন্দিগ্ধ মনে বিছানা থেকে উঠে গিয়ে ঘরের আলমারি, ড্রয়ার, আঁকা সরঞ্জাম হাতড়ে শেষে প্যান্টের পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরো বার করে চোখের সামনে মেলে ধরল। কস্তুরী নিজের হাতে এই ঠিকানাটা ওকে লিখে দিয়েছিল। অশ্বিনীর বুক ঠেলে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। সে ঠিক করলো পরদিন মিস্টার জোয়ারদার সিটিং দিয়ে চলে গেলে রাতের অন্ধকারে লুকিয়ে সে কস্তুরীর বাড়িতে একবার চুপি চুপি ঢুঁ মেরে আসবে। রাত তখন 11টা। পায়ে হেঁটে মিনিট 40 পর অশ্বিনী একটা বড় বাড়ির সামনে পৌঁছে দেখল গোটা বাড়িটার চারপাশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। দোতলার ঘরে সূক্ষ্ম একটা হলদে আলো জ্বলছে। সেখান থেকে চাপা একটা গোঙানির আওয়াজ আসছে। স্ট্রিট লাইটের আলোয় গোটা বাড়িটা যেন অন্ধকারে হিংস্র পিশাচের মতো দাঁত বার করে তাকিয়ে আছে বলে মনে হলো ওর। বাড়ির ভিতরের চাপা আওয়াজটার উৎস জানার জন্য ওর মনটা হঠাৎ প্রচন্ড ব্যাকুল হয়ে উঠল। এদিক ওদিক তাকিয়ে উঁচু পাঁচিলের একপাশে একটা অল্প ভাঙা অংশ দেখতে পেয়ে সেটায় পা রেখে কোনো রকমে হাঁচড় পাঁচড় করে পাঁচিলের উপর উঠে এলো অশ্বিনী। ভিতরে উঁকি ঝুঁকি মেরে অশ্বিনী বুঝতে পারল কস্তুরীর বাবার যে টাকার অভাব নেই সেটাই আলিশান বাড়িটার বেশভূষা দেখলে বেশ সহজেই ধারণা করা যায়। বাড়িটার সামনে যেটুকু প্রশস্ত জমি চোখে পড়ছে তার সিংহভাগ জুড়ে গজিয়ে আছে ছোট বড় আগাছা আর গাছপালা। সম্ভবত এটাই তাদের বাড়ির বাগান, যেটা সম্পর্কে কস্তুরী তার কাছে গল্প করত। অশ্বিনী অন্ধকারে চারপাশে তাকিয়ে নিশ্চিন্ত হলো সে ঠিক বাড়িতেই পা রেখেছে। এমন সময় বাড়ির ভিতর থেকে আবার সেই চাপা আওয়াজটা কানে যেতেই কান খাড়া করল অশ্বিনী। 2-3 জনের তপ্ত গলায় বচসার আওয়াজ কানে আসছে। তার মধ্যে একটা গলার কাতর আকুতি শুনে অশ্বিনী বুঝতে পারল তার সাথে গোপন অভিসারের পরিণাম হিসেবে এই বাড়িতে কস্তুরীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের মতো রক্ষণশীল পরিবারের কাছে এই গোপন প্রেমালাপ যে এক প্রকারের ঘৃণ্য অপরাধ, আর কস্তুরীকে বাড়ির মধ্যে বন্দী হয়ে তিলে তিলে তার মাসুল গুনতে হচ্ছে, এটা বুঝতে অশ্বিনীর আর বাকি রইল না। হঠাৎ বুকের ভেতর একটা তীব্র কষ্ট অনুভব করতে শুরু করেছে সে। অশ্বিনী মনে মনে ঠিক করলো এখনই চুপি চুপি গিয়ে একবার কস্তুরীর সাথে কথা বলা দরকার। উত্তেজনার দাপটে কস্তুরীর বলে দেওয়া সতর্কবাণী ভুলে গেল সে। পাঁচিল টপকে লাফ দিয়ে নিচে নেমে প্রথমে কিছুক্ষণ ঝোপের আড়ালে আত্মগোপন করে বসে রইল অশ্বিনী। তারপর চারপাশের আবছা অন্ধকারে একবার ভালো করে চোখ বুলিয়ে পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো মেইন গেটটার দিকে। বাগানের মাটিতে শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়েছিল। সন্দিগ্ধ দৃষ্টিতে চারপাশে নজর রাখতে গিয়ে সেই পাতায় খড়মড় করে হঠাৎ বিশ্রী শব্দ করে উঠল অশ্বিনীর চঞ্চল জুতো জোড়া। আর সেখানেই হয়ে গেল একটা মারাত্মক ভুল। চরম উৎকণ্ঠায় কস্তুরীর হিংস্র পোষ্যটার কথা তখন মাথা থেকে বেরিয়ে গিয়েছিল অশ্বিনী। হঠাৎ ঘাড়ের পেছন থেকে একটা চাপা হুঙ্কার আর গরম নিঃশ্বাসের অনুভূতি পেয়ে মুহূর্তে অশ্বিনীর সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। পেছন ঘুরে দেখল
রাস্তা আগলে জমাট অন্ধকারের মতো দাঁড়িয়ে তার দিকে হিংস্র লকলকে লাল চোখে ক্রুদ্ধভাবে আর্তনাদ করছে একটা বিরাট বড় শাপদ, ডিউক। কস্তুরীর মুখে তাদের এই হিংস্র ম্যাস্টিফটার কথা সে শুনেছে বটে, কিন্তু আজ উত্তেজনার মাথায় সেটা প্রায় ভুলতেই বসেছিল অশ্বিনী। ভয় পেয়ে ধীরে ধীরে পিছু হটতে গিয়ে এবার জন্তুটা হঠাৎ ঘু ঘু শব্দে একটা পৈশাচিক আর্তনাদ করতে করতে ওর দিকে ছুটে এলো। অশ্বিনীও ততক্ষণে মাথা ঠান্ডা রেখে তার কর্তব্য স্থির করে ফেলেছে। হাতের কাছে একটা গাছের ডাল পেয়ে মুহূর্তে সেটা তুলে ছুঁড়ে মারল পিশাচের মতো গনগনে হিংস্র চোখের অন্ধকারটার দিকে। তারপর প্রাণপণে দৌড়তে লাগলো পাঁচিলের ভাঙা অংশটা লক্ষ্য করে। এত রাতে ওর মালকিনের কাছে এই অনধিকার প্রবেশকারী যে ঠিক কি উদ্দেশ্যে এসেছে সেটা ডিউক বুঝতে পারবে না। কোনো রকমে পাঁচিলটা টপকে উপরে উঠে এসে রাস্তায় লাফিয়ে পড়ে হাঁ করে হাঁপাতে লাগলো অশ্বিনী। এই বদখত পাহারাদারের কুতকুতে জান্তব চোখকে ফাঁকি দিয়ে প্রাণ নিয়ে কস্তুরীর সাথে লুকিয়ে দেখা করতে যাওয়া প্রায় অসম্ভব। বাড়ির ভিতর থেকে তখনও ডিউকের এক টানা হিংস্র রক্ত জল করা চিৎকার ভেসে আসছে। বাড়ির লোকেরা জেগে ওঠার আগেই দ্রুত নিজের বাড়ির দিকে পা বাড়ালো অশ্বিনী। ভয়, উত্তেজনা আর দুশ্চিন্তা মিলে মিশে ওর বুকটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করতে শুরু করেছে। বাড়ি ফিরে এবার তাকে একটা অন্য উপায় ভাবতে হবে। পরের দিনটা কেমন একটা উত্তেজনা আর বিষণ্ণতার মধ্যে কাটল অশ্বিনীর। সকাল থেকে সে এক দণ্ড স্থির হয়ে বসতে পারেনি। সেই ভয়ঙ্কর জান্তব বিভীষিকাটা তাকে গোটা রাত ঘুমোতে দেয়নি। সেই ভোর থেকে উঠেই অশ্বিনী তার বাবার ল্যাবরেটরিতে একটা জিনিস বানাতে উৎসাহী হয়ে পড়েছে। গত বছর মুন্নার থেকে একটা গাছের ভয়ঙ্কর বিষাক্ত পাতা জোগাড় করে এনেছিল সে। অশ্বিনী সেটা তার ভেষজ বিদ্যার সাথে মেশাতে মেশাতে ভাবল, ওই হিংস্র জন্তুটাকে চিরতরে সরাতে না পারলে সে আর কোনোভাবেই কস্তুরীর সঙ্গে দেখা করতে পারবে না। আজ রাতেই সেটা করতে হবে। বিকেলের দিকে কাজ শেষ করে অশ্বিনী তার সদ্য বানানো ওষুধটা খাবারের সঙ্গে মিশিয়ে খাঁচায় ধরে রাখা কালো ইঁদুরটার মুখের সামনে রেখে দিল। কয়েক মিনিট পর চোখের সামনে যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া ইঁদুরটার শরীরটা দেখে অশ্বিনীর মনে একটা ক্রূর হাসি ফুটে উঠল। সে বাজার থেকে কিনে নিয়ে এলো দুটো বড় বড় মাংসের টুকরো। তারপর হাতে গ্লাভস পরে তাতে মাখাতে লাগলো সদ্য বানানো মিশ্রণটা। কাজ শেষ করে অশ্বিনী সেটা ব্যাগে পুরে ফেলল। এখন শুধু রাতের অপেক্ষা। সন্ধ্যের দিকে মিস্টার কে জোয়ারদার সিটিং দিতে এলেন। অশ্বিনী ঠান্ডা মাথায় ভদ্রলোকের পোর্ট্রেট আঁকায় মনোযোগ দিল। ছবিটা প্রায় শেষই হয়ে এসেছে। আগামীকালের মধ্যেই হয়তো সে সেটা কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিতে পারবে। এতদিন অনভ্যাসের পরেও নিজের দ্রুত আঁকার হাতটা যে নষ্ট হয়ে যায়নি সেটা ভেবে মনে মনে বেশ নিশ্চিন্ত হল অশ্বিনী। তারপর 9টা নাগাদ ভদ্রলোককে আবার আগামীকাল ফিনিশিং দেওয়ার জন্য আসতে বলে চটপট রাতের খাওয়া সেরে নিল সে। রাত একটু গভীর হতেই বাবাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তাকে আপাদ মস্তক একটা চাদরে ঢেকে এক হাতে টর্চ আর অন্য হাতে মাংসের থলিটা নিয়ে কস্তুরীর বাড়ির দিকে পা বাড়ালো অশ্বিনী। মোড়ের মাথায় ল্যাম্পপোস্টার নিচে কুণ্ডলি পাখি একটা কুকুর শুয়েছিল। আর চোখে সেটার দিকে তাকিয়ে দ্রুত পায়ে জায়গাটা পেরিয়ে গেল অশ্বিনী। আজ পূর্ণিমা। চাঁদের উজ্জ্বল আলো বরফ কুচির মতো সমস্ত ক্যালকাটা শহরটাকে যেন এক মায়ার বাঁধনে আচ্ছন্ন করে রেখেছে। বাড়ির পাঁচিলটার নিচে দাঁড়িয়ে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করল সে, যাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি গিয়ে কস্তুরীর সাথে দেখা করে আসতে পারবে। এদিকে মশার অত্যাচারে সেখানে দুদণ্ড দাঁড়িয়ে থাকা দায়। আগাছা আর ছোট ছোট গাছে ভরা আধো জ্যোৎস্নার আলো আর আধো অন্ধকারের মধ্যে গোটা বাড়িটা যেন ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে। বাড়ির সমস্ত আলো নিভে যেতেই এবার চঞ্চল হয়ে উঠল সে। ভাঙা অংশটায় পা রেখে কোনো রকমে পাঁচিলটায় লাফ দিয়ে উঠে অশ্বিনী দেখল দোতলার ঘর থেকে ঠিক গতকালের মতোই টিম টিম করে একটা আলো জ্বলছে।
আজ বাইরে অপেক্ষা করার সময় বাড়ির ভেতর থেকে কস্তুরীর গলার করুণ আর্তনাদ শুনতে পেয়েছে সে। তখন থেকেই মনটা ভীষণ অস্থির হয়ে আছে। কস্তুরীর বাড়ির লোকেরা কি ওকে মারধর করে? ঝুপ করে পাঁচিলের ভিতরের আগাছায় ঘেরা জায়গাটায় লাফিয়ে পড়েই কাছে একটা মোটা আম গাছের পেছনে দ্রুত আত্মগোপন করল অশ্বিনী। হাতের টর্চটা সে নিভিয়ে দিয়েছে। দূরে ল্যাম্পপোস্টের আলোর সাথে রূপলি জ্যোৎস্না মেখে জায়গাটা যতটুকু আলোকিত হয়েছে তাতে চারপাশে তাকিয়ে কোথাও সেই কালা পাহাড়ের মতো লোমশ পাহারাদারটাকে দেখতে পেল না সে। কিছুক্ষণ হলো একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে অশ্বিনীর কানের পাশ দিয়ে। খুব সন্তর্পণে এক পা করে অশ্বিনী এগিয়ে যেতে লাগলো বাড়ির ভিতরের দিকে। ও ঠিকই আন্দাজ করেছে কস্তুরীর ঘরেই আলো জ্বলছে এবং সেখান থেকে মাঝে মাঝে একটা চাপা গোঙানি মিশ্রিত হোমানির শব্দ ভেসে এসে চারপাশের বাতাস ভারী করে তুলছে। অন্যমনস্ক হয়ে হঠাৎ কিছু দূর এগিয়ে আসতেই বাতাসে একটা কড়া জান্তব গন্ধ পেয়ে সেখানে স্থির হয়ে গেল অশ্বিনী। তার বুকের মধ্যে তখন অল্প অল্প হাতুড়ি পেটানোর শব্দ শুরু হয়েছে। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকাতেই অশ্বিনীর গায়ের রক্ত যেন মুহূর্তে জল হয়ে গেল। তার পথ আগলে বিরাট কালো কুচকুচে বাঘের মতো কুকুরটা লকলকে জিভ পার করে ফাঁটার মতো চোখে তার দিকে তাকিয়ে আছে। জন্তুটার মাথার কাছের চামড়া ঢিলে কুচকে মুখের চারপাশে ঝুলে পড়েছে। চাঁদের আলোয় তার বুকের কাছে একটা মাঝারি সাইজের সাদা ফুটকি আবছা অন্ধকারে জলজল করছে। সেটা নাকের নিচ থেকে এবার একটা চাপা গর্জন বেরিয়ে আসতেই একবার চমকে উঠল অশ্বিনী। পেছনে তাকিয়ে দেখল পাঁচিল থেকে সে অনেকটা ভেতরের দিকে চলে এসেছে। এখান থেকে এখন ছুটে পালাতে গেলে এই নেপোলিটান ম্যাস্টিফের শক্ত চোয়াল আর তীক্ষ্ণ নখের আঘাতে তাকে পৈতৃক প্রাণটা খোয়াতে হবে। কুকুরটা আর দেরি করল না। চকচকে নখ আর তীক্ষ্ণ দাঁত বার করে তীব্র একটা গগন বিদারী চিৎকার দিয়ে ছুটে এলো অশ্বিনীর দিকে। অশ্বিনী ততক্ষণে তার কর্তব্য স্থির করে ফেলেছে। একবার বুকে ভরে শ্বাস নিয়ে কোমরের কাছ থেকে টেনে বার করে আনলো প্যাকেটে মোড়ানো মাংসের টুকরোগুলো। কুকুরটা ওর হাত তিনেকের মধ্যে আসতেই এবার প্রাণপণে সেটা ছুটন্ত কালো মাথাটার দিকে ছুঁড়ে মারল অশ্বিনী। মাংসের গন্ধ পেয়ে কুকুরটা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর নাকে সাইক্লোন তুলে এদিক ওদিক শুকতে শুকতে খুঁজে পেয়ে গেল বিষাক্ত মাংসের প্যাকেটটা। মুখে একটা পরিতৃপ্তির শব্দ করে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সেখানে বসেই মাংস খেতে লাগলো ভয়ঙ্কর বিভীষিকা ইটালির ডিউক। কুকুরটা তখন মাংস খাচ্ছে নাকি খাচ্ছে না সেদিকে দেখার মতো সময় ছিল না অশ্বিনীর। সে দ্রুত পায়ে জায়গাটা পেরিয়ে এসে বাড়ির পিছন দিকটায় চলে গেল। অন্ধকারে উপরে টর্চ মেরে দেখলো একটা লম্বা আম গাছ শাখা প্রশাখা মেলে গোটা বাড়িটাকে যেন আগলে রেখেছে। গাছের একটা ডাল ঘুরে চলে গিয়েছে কস্তুরীর ঘরের ব্যালকনির দিকে। অশ্বিনী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নানা ধরনের ভেষজ পাতা আর গাছ সংগ্রহের জন্য বনে বাদারে ঘুরে বেড়ানো যার নেশা, তার কাছে এই সামান্য আম গাছ চড়া বাঁ হাতের কাজ। অশ্বিনী চাদরটা কোমরে পেঁচিয়ে বেঁধে আম গাছে পা রেখে তরতর করে উপরের দিকে উঠে গেল। কস্তুরীর ঘরে তখনও একটা নাইট বাল্ব জ্বলছে। এখন আর তার ঘর থেকে কোনো শব্দ আসছে না। ব্যালকনিতে পা রেখে অশ্বিনী ভাবল, তবে কি কস্তুরী এখনই ঘুমিয়ে পড়ল? ধীরে ধীরে এগিয়ে এসে এবার সে কস্তুরীর ঘরের কাঁচের জানলায় চোখ রাখল। আর চোখ রাখতেই অশ্বিনীর মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা বরফ কুচির স্রোত নেমে গেল। নাইট বাল্বের আলোয় ঘরের যেটুকু অংশ দেখা যাচ্ছে সেখানে বাকি সবকিছু স্বাভাবিক থাকলেও একটা জিনিস বড্ড বেমানান। ঘরের মেঝেতে কাত হয়ে পড়ে রয়েছে একটা টুল। অশ্বিনীর দৃষ্টি আগলে কস্তুরীর সুদৃশ্য ভরাট শরীরটা কুৎসিতভাবে সিলিং থেকে ঝুলছে। ঘাটটা কাত হয়ে পড়েছে একদিকে। পাতলা ঠোঁটের পাশ থেকে গড়িয়ে পড়ছে লালা। দুটো হাত মুঠো করে
নিচে শরীরের সাথে সমান্তরালে ঝুলে রয়েছে। কস্তুরীর ঘন লম্বা চুলের খয়েরি গোছা এসে পড়েছে ওর মুখে। তার ফাঁকেই একটা মরা মাছের মতো চোখ শটান তাকিয়ে রয়েছে জানলার সার্সি ভেদ করে অশ্বিনীর মুখের দিকে। অশ্বিনীর সমস্ত গা ঘুলিয়ে উঠল, ওর হাত পা যেন অবশ হয়ে এলো। এই কিছুক্ষণ আগেই মেয়েটা জীবিত ছিল, কয়েক ঘন্টার মধ্যেই যে এরকম এরকম বিভৎস দৃশ্যের মুখোমুখি হতে হবে এটা কুস্মিন কালে চিন্তাও করেনি অশ্বিনী। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গলায় ফাঁস লাগানো কস্তুরীর নিস্তেজ শরীরটা ঝাপসা চোখে দেখতে দেখতে হঠাৎ চমকে উঠল সে। কস্তুরীর সুডোল নিটোল অঙ্গের অনাবৃত অংশগুলোতে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। দেখলে মনে হয় বেল্ট জাতীয় কিছু দিয়ে প্রচন্ড নিষ্ঠুরভাবে আঘাত করা হয়েছে তার অসহায় দেহটাকে। অশ্বিনীর সমস্ত শরীরটা একবার শিউরে উঠল। সে বুঝতে পারল আজ সন্ধেবেলায় হয়তো তার রাগী বাবার সাথে কথা কাটাকাটি হওয়ায় তিনি তার মেয়ের শরীরে এমন পাশবিক অত্যাচার করেছেন। আর সেই আঘাত, সেই অপমান, সেই কষ্ট সইতে না পেরে হতভাগিনী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। অশ্বিনীর হাত পা আতঙ্কে পেটের ভেতর ঢুকে গেল। বুকের মাঝে একটা প্রচন্ড কষ্ট যেন দলা পাকিয়ে গলার কাছে উঠে আসতে চাইছে। কস্তুরীর সুন্দরী মুখটা এখন যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, তার জিভ বেরিয়ে পড়েছে। প্রচন্ড শ্বাসকষ্টে তার ব্রাউন আইবল থেকে তীব্র কষ্টের ঢেউ যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। মরা মাছের মতো ঠান্ডা বাদামি চোখ দিয়ে সে এক দৃষ্টে তাকিয়ে আছে অশ্বিনীর কাঁপতে থাকা শরীরটার দিকে, যেন এই সবকিছুর জন্য একমাত্র সেই দায়ী। ওখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সে। ইচ্ছে হলো এক্ষুনি এই নারকীয় জায়গা থেকে ছুটে পালিয়ে যায়। কস্তুরীর মৃত্যুর কারণটা আত্মহত্যা নাকি অনার কিলিং সেটা অনুধাবন করার মতো মনের অবস্থা তখন তার নেই। কস্তুরীর ঘরের দেওয়াল ঘড়িটায় ঢং ঢং করে 12টা বাজার শব্দ হতেই চমকে সম্বিত ফিরে পেল সে। কোনো রকমে বিধ্বস্ত শরীরটাকে টানতে টানতে আম গাছটা বেয়ে সাবধানে নেমে এলো। অশ্বিনীর বুকের ভেতরটা বিষাদ আর আতঙ্ক মিলেমিশে তোলপাড় হয়ে যাচ্ছে। কস্তুরীকে আর সে কোনোদিনও দেখতে পাবে না। শুনছিলেন লেখক আকাশদীপ গড়গড়ির কলমে অশ্বিনীর ছবি। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে সায়র দে। গল্প পাঠ ও গল্পের সূত্রধারে আমি দেবাঞ্জন। প্রযোজনা ও ভিএফএক্সে সৌরভ। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।